হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের সকলকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল History 47 এর মধ্যে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে গৌতম আদানিকে নিয়ে। গৌতম আদানিকে নিয়ে কি হচ্ছে? সেটা হচ্ছে কেনিয়াকে নিয়ে। কেনিয়া আফ্রিকার একটা কান্ট্রি। সেই আফ্রিকার কান্ট্রির মধ্যে একটা বড়সড় এয়ারপোর্ট রয়েছে। সেই এয়ারপোর্টের কিন্তু পুরোপুরিভাবে কার্যভার আদানিকে দেওয়া হয়েছিল ৩০ বছরের জন্য। মনে করা হয়েছিল আদানিকে দেওয়া হবে। কিন্তু বর্তমানে সেটা কিন্তু বন্ধ করে দিয়েছে কেনিয়া সরকার। কত টাকার ডিল ছিল? ডিলটা ছিল বেসিক্যালি $1.85 বিলিয়ন ডলারের কিন্তু ডিল ছিল। ৩০ বছরের জন্য আদানি নিতে চেয়েছিল এই পোর্টটাকে। এটা নিয়ে আজকে আলোচনা করব। কি হয়েছে না হয়েছে, চায়নার এখানে কতটা ইন্টারফারেন্স রয়েছে। চায়নার জন্য আমরা বেসিক্যালি এই জিনিসটা নিতে পারছি না। ওকে? পুরোপুরি যে জিনিসটা দেখা যাচ্ছে যে বেসিক্যালি নাইরোবি, কেনিয়া রয়েছে। কেনিয়ার রাজধানী নাইরোবি। নাইরোবির যে কোর্ট রয়েছে, কোর্ট কিন্তু পুরোপুরিভাবে বলে দিয়েছে যে এই যে এয়ারপোর্টটা যে ছিল নাইরোবির বেসিক্যালি সেই এয়ারপোর্টটাকে কিন্তু আদানিকে যাতে না দেওয়া হয়। ওকে? এর কারণ কি? পুরোপুরিভাবে আমরা তার আগে জেনে নেব যে কত টাকা এখানে বেসিক্যালি ইনভেস্টমেন্ট ছিল। সেটা ইনভেস্টমেন্ট ছিল বেসিক্যালি বলা হয়েছিল যে এখানে হচ্ছে আদানি ইনভেস্ট করবে বেসিক্যালি $1.85 বিলিয়ন ডলার, মানে প্রায় $2 বিলিয়ন ডলারের কাছাকাছি। এটার উপর এক্সপেন্ড করা হবে। অর্থাৎ হচ্ছে এয়ারপোর্টটাকে ক্যাপাসিটিও বাড়ানো হবে, কারণ হচ্ছে কেনিয়ার মধ্যে সবচেয়ে মানে যানজট হওয়া বেসিক্যালি একটা হচ্ছে এয়ারপোর্ট বলা হয় এটাকে, যার নাম হচ্ছে JKIA। ওকে? জোমো কেনিয়াত্রা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ওকে? এই এয়ারপোর্টটা যে রয়েছে বেসিক্যালি কেনিয়ার মধ্যে বেসিক্যালি যেহেতু উন্নত একটা এয়ারপোর্ট, সুতরাং সেখানে বিভিন্ন দেশের লোকজন কিন্তু এসে থাকে। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আফ্রিকা আমরা জানি অতটা উন্নত নয়। আফ্রিকার যদি অন্যান্য দেশগুলোকে আপনাকে ঘুরতে হয়, সেক্ষেত্রে কেনিয়ার এই এয়ারপোর্টটার প্রথমে যেতে হবে। সেখান থেকে ট্রেনে করে কিংবা সেখান থেকে ছোট, ছোট এয়ারপোর্ট মানে বেসিক্যালি অন্যান্য যে ছোট, ছোট এয়ারপোর্ট রয়েছে সেখানে যেতে পারবে। মানে মেইন এয়ারপোর্ট, বড় এয়ারপোর্ট, সুন্দর এয়ারপোর্ট কেনিয়ার মধ্যে এটাই রয়েছে। এটারই ভার দেওয়া হচ্ছিল বেসিক্যালি গৌতম আদানিকে, আদানি গ্রুপকে। কিন্তু এখন সেটা ডিলে করে দেওয়া হয়েছে, সেটাকে দিতে মানা করে দেওয়া হয়েছে। বেসিক্যালি এটা রয়েছে কেনিয়াতে। কেনিয়ার নাইরোবি আপনি কোথায় রয়েছে? বেসিক্যালি এই ম্যাপটা যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আফ্রিকা। আফ্রিকার মধ্যে একটা অঞ্চল যেটা সমুদ্র তীরবর্তী অঞ্চল কেনিয়া। সোমালিয়ার নিচে, প্রায় ইথিওপিয়ার নিচে, সুদানের নিচে, উগান্ডার পাশে। ওকে? সোমালিয়া বেসিক্যালি আমরা সোমালিয়া অর্থাৎ আপনারা যারা একটু বেশি জানেন বা ইন্টারন্যাশনাল নিউজদের সাথে একটু জড়িত, তারা জানেন যে সোমালিয়া কোথায় রয়েছে। সোমালিয়া হচ্ছে পাইরেটসদের জায়গা। বেসিক্যালি আমরা যখন দেখে থাকি যে মিশর হয়ে, সুয়েজ খাল হয়ে, যখন হচ্ছে লাল সাগর হয়ে যখন কোনো জাহাজ যখন ভারত থেকে ইউরোপে যায় বা ইউরোপ থেকে ভারতে আসে কিংবা চায়না থেকে ইউরোপ, ইউরোপ থেকে চায়নাতে যাওয়া আসা করে, সেক্ষেত্রে সবচেয়ে বেশি লুটপাটের কাজ কারা করে? জাহাজের যে পাইরেটস থাকে, জলদস্যু যাকে আমরা বলে থাকি, তারা। এই জলদস্যুদের মেন আড্ডা কোথায় রয়েছে? সেই জলদস্যুদের মেন আড্ডা হচ্ছে সোমালিয়াতে। ওকে? আমরা যদি আগে আরো লক্ষ্য করি, ঘটনাটা হচ্ছে এই যে এয়ারপোর্টটাকে যে দেখতে পাচ্ছেন পাশের এয়ারপোর্টটা, এই এয়ারপোর্টটাকে কিন্তু বেসিক্যালি বানানোর জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল আদানি গ্রুপকে। বলা হচ্ছিল যে এই এয়ারপোর্টটার সংখ্যা ছোট। ওকে? মানে সংখ্যা ছোট বলতে আয়তনে ছোট, সুতরাং এটাকে বাড়ানো হবে এবং সেখানে লোক সংখ্যা অনেক বেশি। তার তুলনায় কিন্তু এয়ারপোর্টটা ছোট। ওকে? তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু $1.85 বিলিয়ন ডলারের একটা ইনভেস্টমেন্ট ছিল। ৩০ বছরের জন্য ইনভেস্টমেন্ট করতে চেয়েছিল যে ৩০ বছরের জন্য এই পোর্টটা কাকে দেওয়া হবে? আদানি গ্রুপকে দেওয়া হবে। বেসিক্যালি এবার বলবেন যে আদানি গ্রুপ পোর্টের থেকে কিভাবে মানে বেসিক্যালি টাকা অর্জন করবে। টাকা অর্জন এভাবে করবে যে এই পোর্টের মধ্যে যদি আপনার যদি এরোপ্লেন থাকে, আপনাকে যদি সেই এরোপ্লেন সেই এয়ারপোর্টের মধ্যে যদি আপনাকে রাখতে হয়, সেক্ষেত্রে আপনাকে কিন্তু সেখানে বিল পেমেন্ট করতে হবে। বিভিন্ন টাকা পেমেন্ট করতে হবে। কারণ আপনার মানে গ্যারেজে যেমন পার্কিং এর জন্য যেরকম আমরা টাকা পেমেন্ট করি, তো সেরকম প্লেন রাখার জন্য কিন্তু আপনাকে টাকা পেমেন্ট করতে হয়। ওকে? তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে বেসিক্যালি এই যে এয়ারপোর্টটা যে বানানো হয়েছে নাইরোবিতে যে বানানোর কথা ছিল JKIA, সেই এয়ারপোর্টটার মধ্যে বেসিক্যালি প্রতি বছর কত লোক এসে থাকে? প্রতি বছর লোক এসে থাকে 7.5 মিলিয়ন। 1 মিলিয়ন মানে 10 লাখ, 7.5 মিলিয়ন মানে ৭৫ লাখের কাছাকাছি মানে প্যাসেঞ্জার কিন্তু বেসিক্যালি প্রতি বছর কিন্তু এই এয়ারপোর্টটার মধ্যে এসে থাকে। সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু এই এয়ারপোর্টের আয়তন যেহেতু ছোট, সেজন্য এটাকে বড় করা হয়েছিল। আর বেসিক্যালি আদানিকে কেন দেওয়া হয়েছে এটা? আদানিকে এর জন্য দেওয়া হয়েছে যে বেসিক্যালি কেনিয়া যে রয়েছে, কেনিয়ার কিন্তু অর্থনৈতিক অবস্থা অতটা ভালো নয় যতটা অন্যান্য দেশে রয়েছে। এখানে $2 বিলিয়ন ডলারের কাছাকাছি খরচা হতো। সুতরাং সরকার সেটাকে খরচা করতে চাচ্ছিল না। তাই এটা একটা প্রাইভেট প্রপার্টি মানে প্রাইভেট সেক্টরকে দিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। এর ফলে কি হয়েছে? সেখানকার জনগণ একটু ভড়কে গিয়েছে। আর বেসিক্যালি আদানির ওপর মানে পুরোপুরিভাবে একটা ইন্ডিয়াতেও একটা মানে পুরোপুরি এমনভাবে ন্যারেটিভ সেট করা হয়েছে যে আদানি হচ্ছে প্রাইভেটাইজেশন এর মালিক। আদানি অনেক বড়লোক হওয়ার চেষ্টা করেছে। এছাড়া আদানির উপর যেহেতু হিন্ডেনবার্গের রিপোর্ট এসেছে, আদানির পুরোপুরিভাবে ফর্জিবাড়া রয়েছে। সুতরাং সেই কারণে হয়তো বেসিক্যালি কেনিয়াও এইসব বিষয়গুলো তো কোনো একটা দেশ যখন কোম্পানিকে আমরা ডিল দিতে যাই, সেক্ষেত্রে আমরা দেখতে চাই যে কোম্পানিটা কতটা সুদূরপ্রসারী কিংবা কোম্পানিটার নেচার কিরকম। ওকে? যার সাথে আপনি বিয়ে করবেন তার নেচারও যেরকম আপনি দেখবেন। সুতরাং আপনি কাকে এই ডিলটা দিচ্ছেন, সেক্ষেত্রে আপনাকে দেখতে হবে সেই কোম্পানির নেচার কিরকম, সেই কোম্পানি কতটা কি হয়েছে। হিন্ডেনবার্গে যেহেতু পুরোপুরিভাবে কিন্তু আরোপ লাগানো হয়েছে এই আদানি কোম্পানির উপর, আদানির শেয়ারের উপর। সুতরাং সেই জায়গা থেকে দেখানো হচ্ছে যে সেইজন্যই কিন্তু হয়তো পুরোপুরিভাবে কেনিয়া সরকার এখনো সুষ্ঠুভাবে সেটাকে কন্ট্রোল করতে পারেনি। ওকে? কেনিয়া সরকারের মধ্যে একটা সংশয় রয়েছে। সেখানকার কোর্ট সেটাকে না বলে দিয়েছে। জনগণের মধ্যে একটা আক্রোশ রয়েছে। যেহেতু সরকার চেয়েছিল এটা প্রাইভেট সেক্টরকে দিয়ে দেওয়া হোক। কিন্তু এখন পর্যন্ত সেটা বোঝা যাচ্ছে না। ওকে?
অর্থাৎ যে জম্মু কেনিয়াত্রা এয়ারপোর্ট যে রয়েছে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, বেসিক্যালি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, ন্যাশনাল এয়ারপোর্ট নয়, ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, সেটা বেসিক্যালি এখন দেওয়া হচ্ছে না। এবং সেখানকার যে বলা যেতে পারে যে কোর্ট রয়েছে, সুপ্রিম কোর্ট রয়েছে, কিংবা সেখানকার যে হাইকোর্ট রয়েছে কেনিয়ার মধ্যে, যেই থাকুক না কেন, সে কিন্তু এটাকে ডিলে করতে বলছে। বলছে এটা এখন আটকাতে হবে, এটা যাতে না দেওয়া হয় আদানি গ্রুপকে। এটা হচ্ছে পাবলিক সেন্টিমেন্ট খারাপ হতে পারে এবং ভবিষ্যতে কিন্তু এরকম সমস্যা দেখা দিতে পারে যে জনগণ আন্দোলন করতে পারে, সেখানে কাজ করতে না দেওয়া যেতে পারে, সরকারের বিপক্ষে কথা বলতে পারে জনগণ। সবকিছু আল্টিমেট ভোটের উপর নির্ভর করে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু এই জিনিসটাকে নষ্ট করা, মানে পুরোপুরিভাবে বন্ধ করার চেষ্টা করা হয়েছে এবং বন্ধ করা হয়েছে। এই সময় কিন্তু কংগ্রেসের জয়রাম রমেশ যে রয়েছে, সে কিন্তু একটা পুরোপুরিভাবে একটা বেসিক্যালি স্টেটমেন্ট দিয়েছে। সেই স্টেটমেন্টটা এটা হলো যে, সে বলেছে যে বিভিন্ন দেশের মধ্যে আমরা দেখছি যে ইন্ডিয়া আউট ক্যাম্পেইন লেগে গিয়েছে। মলদ্বীপও আমরা ১ম এ দেখেছি। এখন বাংলাদেশের মধ্যে আমরা দেখছি যে ইন্ডিয়া আউট ক্যাম্পেইন, যে ইন্ডিয়াকে বের করে দেওয়ার ক্যাম্পেইন রয়েছে। বলা হচ্ছে যে কেনিয়ার মধ্যে এই আদানির জন্য যাতে এরকম কোনো ক্যাম্পেইন না শুরু হয়ে যায়, অ্যান্টি ইন্ডিয়া সেটা ঘোষণা হয়েছে যে আমরা ইন্ডিয়ানদের পছন্দ করি না। কেনিয়ার মধ্যে যাতে এরকম না ঘটনা ঘটে। কারণ ভারতের থেকে অনেক মজদুর কিংবা অনেক মানে লোকজন রয়েছে যারা কেনিয়াতে কিংবা আফ্রিকাতে বিজনেস করে থাকে, কাজের জন্য যায়। সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু বর্ণনা করা হচ্ছে যে যেহেতু এরকম কোনো ঘটনা না ঘটে, যাতে আদানির জন্য ইন্ডিয়া আউট ক্যাম্পেইন সেখানে চালু হয়ে যায়। দেখা গেল যে সেখানকার সরকার জোর জবরদস্তি আদানিকে সেই ডিলটা দিয়ে দিল নাইরোবির যে এয়ারপোর্টটা রয়েছে সেখানে। এরপরে জনগণ ভড়কে গেল এবং জনগণ ভড়কে সেখানে আন্দোলন শুরু করলো। এরপরে দেখা গেল আদানি আউট থেকে শুরু করে সেটা ইন্ডিয়া আউটের মধ্যে প্রবেশ করে গেল। এছাড়া বলা হয়েছে যে যেহেতু আদানির সাথে নরেন্দ্র মোদীর একটু ঘনিষ্ঠতা বেশি, সুতরাং এর জন্য কিন্তু সেখানে হচ্ছে বেসিক্যালি এরকম ঘটনা ঘটে। আর কংগ্রেস এটা বেসিক্যালি লাগাবেই আরো। কারণ তারা বিপক্ষ পার্টি যারা এখন শাসকে রয়েছে তাদের তো কথাবার্তা চলে। এছাড়াও আমি ১ম এ বললাম যে হিন্ডেনবার্গের যে একটা প্রভাব রয়েছে, সেই হিন্ডেনবার্গের প্রভাবের জন্য কিন্তু এরকম ঘটনা ঘটে থাকতে পারে যে তারা এখনো পুরোপুরিভাবে বিশ্বাস করতে পারছে না আদানি গ্রুপকে। এই যে দেখতে পাচ্ছেন যে দ্য ইকোনমিক্স টাইমস এ কিন্তু এই খবরটা ছাপানো হয়েছে পুরোপুরিভাবে। আর ভারতের ক্ষেত্রে যদি লক্ষ্য করা যায়, ভারতে প্রায় 50% কিন্তু টপ ইন্ডিয়ান যে ডোমেস্টিক রুটস রয়েছে, অর্থাৎ দেশের মধ্যে যেসব ডোমেস্টিক মানে ন্যাশনাল যেগুলো হচ্ছে বিমানবন্দর রয়েছে, সেগুলোর মধ্যে 50% কিন্তু কার কাছে রয়েছে? বেসিক্যালি গৌতম আদানির কাছে রয়েছে। এছাড়াও 23% এয়ার ট্রাফিক এবং 20% সার্ভে বিমান, অর্থাৎ পুরোপুরিভাবে কিন্তু আদানি গ্রুপের কাছে বেশিরভাগ মেজরিটি স্টেক কিন্তু আদানি গ্রুপের কাছে রয়েছে। বিভিন্ন এয়ারপোর্ট গুলি মানে নির্মাণ করা কিংবা সেগুলোকে কন্ট্রোল করা কিংবা সেগুলোকে চালনা করার দায়িত্ব কিন্তু আদানি গ্রুপ রয়েছে। আদানি গ্রুপের প্ল্যান ছিল যে তারা 2029 এর মধ্যে পুরোপুরি $750 মিলিয়ন কাছাকাছি কিন্তু ইনভেস্ট করবে। ওকে? সেই জায়গা থেকে দেখা যাবে যে ভবিষ্যতে কি ঘটে কি না ঘটে। ওকে? এছাড়া সবচেয়ে বেশি প্রবলেম যেটা হচ্ছে সেটা হচ্ছে চায়নাকে নিয়ে। চায়নার সাথে আফ্রিকার কান্ট্রি গুলোর একটা পুরোপুরিভাবে কিন্তু মিটিং হয়েছে। এবার মিটিং হওয়ার ফলে যে জিনিসটা দেখা গিয়েছে, চায়না পুরোপুরিভাবে $51 বিলিয়ন ৩ বছরের মধ্যে কিন্তু ইনভেস্ট করার মানে প্রতিশ্রুতি দিয়েছে আফ্রিকান কান্ট্রি গুলোকে। $51 বিলিয়ন। বুঝতে পারছেন তো? $51 বিলিয়ন কিন্তু কোথায় করবে? ইনভেস্ট করবে বেসিক্যালি চায়না করবে আফ্রিকার মধ্যে ৩ বছরের জন্য। এবার কেন করবে বেসিক্যালি এটা নিয়ে আমরা একটা পুরোপুরিভাবে ভিডিও বানাইনি। আমাদের বানানো উচিত ছিল। এটার কারণ হচ্ছে বেসিক্যালি চায়নার কিন্তু পুরোপুরিভাবে গোটা দুনিয়া একসময় কিন্তু তেলের রাজত্ব ছিল। যার কাছে তেল রয়েছে সে সবচেয়ে পাওয়ারফুল। আমরা জানি যে সৌদি আরবের মতো জায়গাতে কোনো কিছু উৎপন্ন হয় না। শুধুমাত্র তেল আছে জন্য তারা পুরোপুরিভাবে ধনী অবস্থায় রয়েছে। এখন যেটা রয়েছে তেল ধীরে, ধীরে শেষ হচ্ছে। এখন আসছে ইলেকট্রিক। ইলেকট্রিক ভেহিকল, ইলেকট্রিক গাড়ি-বাড়ি থেকে শুরু করে সবকিছু। ওকে, ইলেকট্রিকে সবকিছু চলছে। এবার ইলেকট্রিকে যখন সবকিছু চলছে, সেই ইলেকট্রিক কার থেকে শুরু করে সবকিছু রয়েছে। কিন্তু সবকিছু ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ তার মধ্যে ব্যাটারি রয়েছে। আর ব্যাটারি যতক্ষণ তুলে নেওয়া হবে, পুরোপুরিভাবে মানে আউট হয়ে যাবে সেটা। যেমন আমাদের শরীরে ততক্ষণ চলবে যতক্ষণ ভিতরে আত্মা রয়েছে, যদি আপনি ভগবানকে বিশ্বাস করে থাকেন। ঠিক তেমনি যে ভিতরে যতক্ষণ ব্যাটারি রয়েছে ততক্ষণই কিন্তু ইলেকট্রিক ভেহিকল একদম টনটনা চলবে। এবার সমস্যা যেটা হচ্ছে, সেই যে ইলেকট্রিক ভেহিকল এর মধ্যে যে ব্যাটারিটা লাগানো হয়, অর্থাৎ ইলেকট্রিক গাড়িগুলোর মধ্যে যে ব্যাটারিটা লাগানো হয়, সেই ব্যাটারিটা তৈরি হয় লিথিয়াম আয়ন দিয়ে। আর লিথিয়াম আয়ন কিংবা কোবাল্ট, প্লাটিনাম এইসবের জিনিস কিন্তু পুরোপুরিভাবে ভান্ডার রয়েছে আফ্রিকার মধ্যে। এর ফলে আফ্রিকার বিভিন্ন মাইন গুলোতে, যেমন আগে হচ্ছে বেসিক্যালি আমেরিকা, ব্রিটেন, ফ্রান্সের এইসব কোম্পানিগুলো যেহেতু নিজের অধিপত্য কায়েম করে রেখেছে, চায়নাও চাচ্ছে যে সেখানে গিয়ে তারা পুরোপুরিভাবে সেগুলোকে তুলবে। অর্থাৎ লিথিয়াম আয়ন থেকে শুরু করে বিভিন্ন যে খনিজ মৌল যে রয়েছে, যেগুলো আমাদের বেসিক্যালি টেকনোলজির জন্য প্রচুর জরুরি, সেগুলো কিন্তু নিয়ে আসার চেষ্টা করবে। সেজন্য এই প্ল্যানটা বানানো হয়েছে। মানে কেউ কাউকে তো বিনা কারণে ফেভার করে না। এই ফেভার করার পেছনে কোনো না কোনো তো কারণ রয়েছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু পুরোপুরি $51 বিলিয়ন কিন্তু ইনভেস্টমেন্ট করতে যাচ্ছে। সেটা চায়না করতে যাচ্ছে কার উপরে? আফ্রিকান কান্ট্রি গুলোর উপরে। তো ভবিষ্যতে দেখা যাবে ওর জন্য হয়তো এই জিনিসটাকে আউট করে দেওয়া হয়েছে যে আমরা এই জিনিসটাকে হচ্ছে চায়নাকে দিতে পারি। আমরা ইন্ডিয়াকে কেন দিব? না, ইন্ডিয়া যেহেতু চায়না আমাদেরকে এত মদদ করছে, মানে এত সাহায্য করছে, $51 বিলিয়ন ইউজ করছে আমাদের দেশের উপর ইনভেস্টমেন্ট করছে। সুতরাং আমরা এটা কেন দিতে পারি? আর এর বদলে আমরা চায়নাকেই দিব এই জিনিসটাকে। ওকে? আদানিকে দিয়ে কি লাভ? ইন্ডিয়াকে দিয়ে কি লাভ? ওকে, সেই জায়গা থেকে বলছি যে দেখতে পারবেন রয়টার্স এর মধ্যে, রয়টার্স হচ্ছে আমেরিকার একটা বড় পত্রিকা। রয়টার্স এর মধ্যেও মানে বেসিক্যালি ছাপানো হয়েছে, চায়না অফার আফ্রিকা $51 বিলিয়ন ইন ফ্রেশ ফান্ডিং প্রমিসেস এ মিলিয়ন জব, মানে জব ক্রিয়েট হবে, এই হবে, ওই হবে। বলার কথা বলতে হবে। ওকে, রাজনীতিতে বলার কথা বলতে হবে, কাজ করার কথা করতে হবে।
অ্যাকচুয়ালি বলছে যে আমরা জব ক্রিয়েট করবো, সেখানে ইনভেস্টমেন্ট করবো, এই করবো, ওই করবো। মেইন উদ্দেশ্য আমাদের সেখানকার যে এলিমেন্ট রয়েছে, সোনা রয়েছে, হীরা রয়েছে, ডায়মন্ড রয়েছে, বিভিন্ন বড়, বড় সোনার খাদান কিন্তু আফ্রিকাতে রয়েছে। এছাড়াও যে বিভিন্ন যে রেয়ার আর্থ এলিমেন্ট, সেগুলো কিন্তু চায়নার মধ্যে চায়নার বেসিক্যালি জরুরি। কারণ কি চায়নার মধ্যে টেকনোলজি বেশি। বেসিক্যালি বড়, বড় টেকনোলজি কিন্তু এই টেকনোলজি যে জিনিসপত্রগুলো রয়েছে পুরোপুরি চায়না থেকে উঠে আসে। সুতরাং সেই চায়নার মধ্যে কিন্তু এই জিনিসগুলো দরকার। রেয়ার আর্থ এলিমেন্ট যেগুলো রয়েছে সেগুলো দরকার। যার মধ্যে রয়েছে লিথিয়াম আয়ন সবচেয়ে বেশি। কারণ ব্যাটারি বানাতে লিথিয়াম আয়নেরই দরকার। ভবিষ্যতে দেখা যাবে চায়না কি পদক্ষেপ নেয়। আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটা। ভালো লাগলে শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, যা ইচ্ছে তাই করবেন। না হলে গালাগালি করবেন। দিয়ে যাচ্ছে লোকে গালাগালি, কোনো আসে যায় না। আপনারা সুস্থ থাকবেন, সবল থাকবেন, ভালো থাকবেন। হ্যাভ এ গুড ডে। বাই বাই।